প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে সুস্বাগতম। বরাবরের মতো আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অর্থের সমমূল্য যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির আমরা বিগত কয়েকটি ক্লাস করেছিলাম। আজকে এই অর্থের সমমূল্য বিষয়টি চ্যাপ্টারটির আরও কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখানোর জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা যারা আমার সাথে রয়েছো তারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, অঙ্কগুলো করার চেষ্টা করো। আমি দেখি আমার সাউন্ডটা ঠিক রয়েছে কি না। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম যে অর্থের সমমূল্যের প্রথম ক্লাসে দেখেছিলাম থিওরিগুলো, তারপরে ক্লাসে আমরা দেখেছিলাম কি কি সূত্র আমাদের ব্যবহার করতে হয়। তারপর গত ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে আমাদের বিভিন্ন অঙ্কগুলো করতে হয়, অর্থাৎ সেটা হচ্ছে যে আমাদের বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া, ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া ইত্যাদি। আজকে আমরা যে বিষয়টি পড়ার কথা সেটি হচ্ছে যে কিভাবে সময় অথবা সুদের হার নির্ণয় করা যায়, কিভাবে ঋণ পরিশোধকরণ তালিকা তৈরি করা যায়, এই বিষয়গুলো আজকে আমরা পড়ব। তো এটা যদি তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমার সাউন্ড কি ঠিক রয়েছে? হ্যাঁ, সাউন্ড ঠিক রয়েছে, ভিডিওটা ঠিক রয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে যদি অঙ্কগুলো করে ফেলো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমরা চলে আসি এখন। দেখো, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে অর্থের সমমূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সমমূল্য বলে। তারপর আমরা শিখেছিলাম কিভাবে বর্তমান মূল্য, কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, কিভাবে অ্যানুইটির অঙ্ক করতে হয়, কিভাবে মিশ্র নগদ প্রবাহের অঙ্ক করতে হয়, কিভাবে এককালীনের অঙ্ক করতে হয়। আজকে আমরা এখন দেখব কিভাবে সময় ও সুদের হার নির্ণয় করা যায়। তাহলে তোমরা খাতায় লিখো যে কিভাবে সময় ও সুদের হার নির্ণয় করা যায়। সময় অথবা সুদের হার নির্ণয়, সুদের হার নির্ণয়, দুটা জিনিস শিখবো আজকে আমরা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আগামী 40 মিনিট আমি তোমাদের সাথে এই দুইটা জিনিস ক্লিয়ার করব। একটা হচ্ছে সময় অথবা সুদের হার। তো এই সময় যেটা, এটাকে আমরা শিখেছিলাম যে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন। সুদের হার, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই। তাহলে সময় অথবা সুদের হার, একই অঙ্কের মধ্যে দুইটা বের করতে বলবে না কিন্তু। হয় সময় দেয়া থাকলে সুদের হার বের করতে হবে, অথবা সুদের হার দেয়া থাকলে সময় বের করতে হবে। আরেকটি হচ্ছে আমরা যেটা শিখব, ঋণ পরিশোধ করণ তালিকা। ঋণ পরিশোধকরণ তালিকা, ইংরেজিতে এটাকে বলা হয় লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা ঋণ পরিশোধকরণ তালিকা। ঋণ পরিশোধকরণ তালিকা মানে ইংরেজিতে বলা হয় লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তো তোমরা খাতায় একটু যদি আগে এই দুইটা জিনিস লিখে ফেলো, একটা হচ্ছে কিভাবে সময় সুদের হার নির্ণয় করা যায়, আরেকটা হচ্ছে কিভাবে ঋণ পরিশোধকরণ তালিকা তৈরি করা যায়। ওকে, এই দুটো বিষয় আমরা এখন শিখব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা প্রথম অংশে চলে আসি। সময় অথবা সুদের হার আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, সময় অথবা সুদের হার নির্ণয় করার প্রথম পদ্ধতি হলো রুল 72 এবং রুল 69। বাংলায় এটাকে বলা হয়, রুলের বাংলা হচ্ছে বিধি। বিধি 72 এবং বিধি 69। বিধি 72 এবং বিধি 69। আচ্ছা, রুল 69, রুল 72। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক সময় জ্ঞানমূলক বা অনুধাবন প্রশ্ন থাকে যে 69 ও 72 বিধি কি, অথবা 69 ও 72 বিধি বলতে কি বোঝায়। কি সেটা হচ্ছে জ্ঞানমূলক, আর বলতে কি বোঝায় সেটা অনুধাবনে চলে আসে। তাহলে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে 69 ও 72 বিধি কি এবং এটা কি কাজে লাগে। ওকে, প্রথমে আমরা শিখব যে এটা সংজ্ঞাটা কি। দেখো, যখন কখনো দ্রুততার সাথে স্বল্প সময়ে সময় অথবা সুদের হার বের করার একটি আনুমানিক ও অতীত অভিজ্ঞতা লব্ধ একটি পদ্ধতি হচ্ছে
রুল 69 ও 72। অর্থাৎ এই বিধিটি হচ্ছে যে একটি আনুমানিক বা শর্টকাট বা দ্রুততার সাথে সময় অথবা সুদের হার বের করার পদ্ধতি, তবে এর গাণিতিক গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম, যার ফলে দ্বিতীয় আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে লগারিদম অথবা অ্যান্টি লগারিদম, অ্যান্টিলগ, ANTILOG, অ্যান্টিলগ এর ব্যবহার। অর্থাৎ 69 ও 72 বিধি ব্যবহার করে সময় অথবা সুদের হার বের করা যায়, অথবা লগ বা অ্যান্টিলগ ব্যবহার করেও সুদের হার বা সময় বের করা যায়। তবে সাধারণত সময় বের করতে লগ মানে এন এর মান নির্ণয় করতে লগ এবং সুদের হার নির্ণয় করতে অ্যান্টিলগ ব্যবহার করা হয়। আবার বলি, সময় বের করতে লগের ব্যবহার এবং সুদের হার বের করতে অ্যান্টিলগের ব্যবহার করা হয়। আর 69 ও 72 বিধিটাকে আমরা সংজ্ঞায় বললাম যে স্বল্প সময়ে দ্রুততার সাথে সময় অথবা সুদের হার বের করার একটি আনুমানিক ও অতীত অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি হচ্ছে 69 ও 72 বিধি। তবে বার্ষিক সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে 72 বিধি ব্যবহার করা হয়, অর্ধবার্ষিক সুদের হার বের করার ক্ষেত্রে 69 বিধি ব্যবহার করা হয়। কি বুঝতে পারছো কিনা? আবার বলি, বার্ষিক সুদের হার বের করতে 72 বিধি এবং অর্ধবার্ষিক সুদের হার বের করতে 69 বিধি ব্যবহার করা হয়। তাহলে আবারও বলি, 69 ও 72 বিধি হলো সময় অথবা সুদের হার বের করার একটি শর্টকাট বা সংক্ষিপ্ত পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে সময় অথবা সুদের হার বের করা যায় এবং এর গাণিতিক গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম। তবে বিভিন্ন আর্থিক ব্যবস্থাপকবিদগণ তাদের অতীত অভিজ্ঞতার সাহায্যে এই পদ্ধতিটি বের করেছে। এখন আমরা দেখব যে এটাতে কি সূত্র ব্যবহার করা হচ্ছে। এই যে আমরা এখন দেখব, দেখো, যখন 72 বিধি ব্যবহার হয়, যখন 72 বিধি ব্যবহার করা হয় তখন সময় বের করতে উপরে 72, এখানে যখন সময় বের করব এখানে তখন সুদের হার দিয়ে ভাগ করতে হয়। আবার যখন সুদের হার বের করব 72 ভাগ n। এই সূত্রটা লিখে ফেলছো আশা করি। এই যে যখন 72 বিধি ব্যবহার করা হয় n সমান 72 ভাগ i, যখন সুদের হার বের করা হয় 72 ভাগ n। মনে রাখার সহজ উপায় হচ্ছে এই 72 এটা ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হবে না। এই যে 72, এখানে n হলে নিচে i হলে নিচে n। এটা হলো যখন 72 বিধি আমরা ব্যবহার করব তখন এই পদ্ধতি। আচ্ছা, এটা লিখছো সবাই? ওকে, এবার আমরা চলে আসি যখন 69 বিধি ব্যবহার করব। দেখো 72 মনে থাকলে 69 সহজেই মনে আসবে তোমার। আচ্ছা, তবে 69 বিধিতে একটা কনস্ট্যান্ট ভ্যালু ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0.36। এটা ব্যবহার করা হয় প্লাস 69 ভাগ i 0.36 প্লাস 69 ভাগ n। আচ্ছা, তাহলে আমরা এই 69 ও 72 বিধির সাহায্যে আমরা যে অঙ্কগুলো দেখব, একটা অঙ্ক করালে দেখবে যে খুব ইজি হয়ে গিয়েছে তোমাদের কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই 69 ও 72 বিধির সাহায্যে অঙ্ক করব তখন যে রেজাল্ট আসবে কাছাকাছি রেজাল্ট আসে। আমরা দেখছি যে এটা একবারে হুবহু লগ অ্যান্টিলগ ব্যবহার করলে যে মানগুলো আসে ওটার সাথে হুবহু মিলে না, কিছু তফাৎ হয়। কারণ হচ্ছে আমাদের আগে বলা হয়েছে যে 69 ও 72 বিধি একটি স্বল্প সময়ে দ্রুততার সাথে সময় সুদের হার বের করার একটি পদ্ধতি। আচ্ছা, ওকে, তাহলে আমি একটা অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করি। এই অঙ্কের মধ্যে আমরা দেখি যে কিভাবে সময় ও সুদের হার বের করা যায়। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ধরো অঙ্ক বানায়ও নিতে পারি। আচ্ছা, সাধারণত সময় সুদের হার কি বা কখন বের হয়?
ধরো তোমার কখনো যদি এরকম বলা থাকে যে একজন ব্যক্তি 5 লাখ টাকা ব্যাংকে জমা দিল, 5 বছর পর সে 10 লাখ টাকা পেল, তাহলে এই ক্ষেত্রে সুদের হার তার কত হবে? অথবা এখন 5 লাখ টাকা জমা দিলে কত বছর পর 10 লাখ টাকা হবে? এই ধরনের মানে প্রশ্নগুলোই আসলে সময় সুদের হার বের করার একটি পদ্ধতি। 0.35 এখানে হচ্ছে 0.36 না, আসলে আমি এটা লিখে ফেলছি 3635। ওকে, 0.35 কিন্তু। ওকে, সূত্রটা লিখছো কিনা? এবার আমি একটা অঙ্ক তোমাদের সামনে আমি একটু পড়ি। দেখো, জনাব হাসান 3 বছরের জন্য 1000 টাকা ঋণ গ্রহণ করেছে। 3 বছর পর সে 1331 টাকা পরিশোধ করেছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। তাহলে 0.35 প্লাস 69 ভাগায় এটা হচ্ছে আমাদের 69 বিধি। তাহলে আমি আগে প্রশ্নটা পড়ে তোমাকে এই অঙ্কের সাহায্যে বা তিনটা পদ্ধতি ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটা অঙ্ক নেই আমি। আচ্ছা, প্রথমে হলো জনাব হাসান 3 বছরের জন্য 1000 টাকা ঋণ গ্রহণ করেছে। জনাব হাসান 3 বছরের জন্য 1000 টাকা ঋণ গ্রহণ করলো। আচ্ছা, পরে 3 বছর পর সে 1331 টাকা পরিশোধ করছে। পরিশোধ করে 1331 টাকা। তাহলে সুদের হার কত হবে বা আয়ের মান কত হবে? অর্থাৎ এক ব্যক্তি সে 1000 টাকা এখন ঋণ গ্রহণ করলো, 3 বছর পর সে 1331 টাকা পরিশোধ করলো, তাহলে তার সুদের হার কত হবে? আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো সে ঋণটা গ্রহণ করছে কখন আর পরিশোধ করে কখন। দেখো 3 বছর পর পরিশোধ করে 1331 টাকা, তাহলে অটোমেটিকলি 3 বছর পরের মূল্য এটা ভবিষ্যৎ মূল্য। তার মানে হচ্ছে এখন সে 1000 টাকা ঋণ নিল। তাহলে আমরা বলতে পারি এই অঙ্কটাকে, আমি এটা একটু মুছি, এখন আমরা এটা বলতে পারি তাহলে অতএব প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, বর্তমানে ঋণ নিয়েছে 1000 টাকা 3 বছর পর, তাহলে এন হলো 3 বছর, এবং 3 বছর পর পরিশোধ করে মানে হলো ভবিষ্যতে পরিশোধ করে 1331 টাকা। এই অবস্থায় তার সুদের হার কত হবে? এই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, এখন তুমি এখানে দেখো যে আমরা যদি এখানে আমি তিনটাই দেখাই ইচ্ছে করে এক অঙ্কের মধ্যে, যদি 72 বিধি ব্যবহার করি, যদি 72 বিধি ব্যবহার করি, প্রশ্নে বলা থাকলে 72 বিধি ব্যবহার করব, নাহলে আমরা লগ বা অ্যান্টি লগ ব্যবহার করবো। আচ্ছা, প্রথম হচ্ছে যদি 72 বিধি ব্যবহার করি, তাহলে আই সমান সূত্রে আমরা শিখলাম উপরে 72 মানে 72 ভাগ n, তাহলে 72 ভাগ 3, তাহলে 3 24 72, 24 বছর। তাহলে 72কে আমরা 3 দিয়ে ভাগ করলে 24, সরি এটা তো আমরা সুদের হার বের করছি, তাহলে এখানে বছর হবে না, হবে পার্সেন্ট। খেয়াল রাখবে, সুদের হার বের করতে গেলে যেটা রেজাল্ট আসবে তত পার্সেন্ট, সরাসরি তত পার্সেন্ট। আর যদি আমরা 69 বিধি ব্যবহার করি, তাহলে আমি এটা লিখে ফেলছি, এটা আমরা যদি মুছে লিখি, যদি 69 বিধি ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে? 0.35 প্লাস 69 ভাগ n, তাহলে 0.35 প্লাস 69 ভাগ n এর মান 3, তাহলে 0.35 প্লাস 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে হলো 23.35%। তাহলে দেখো 72 বিধি ব্যবহার করলে হয় 24% আর 69 বিধি ব্যবহার করলে হয় 23.35%। আমি আগে বলেছি হুবহু একই রেজাল্ট হয় না, ওই যে এটা যেহেতু আনুমানিক বা একটা গতানুগতিক বা প্রাচীন পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি, স্বল্প সময়ে সুদের হার সম্ভাব্য কত হয় সেটা বের করার একটি পদ্ধতি। তাহলে আমরা 69 বিধিও ব্যবহার করতে পারি, 72 বিধিও ব্যবহার করতে পারি। এখন পরীক্ষা মনে করো 69ও বলে নাই, 72ও বলে নাই, তখন তুমি কি করবা? তখন তুমি ব্যবহার করবা, যেহেতু সুদের হার আমি আগে বলেছি সুদের হার বের করতে এন্টি লগ, সময় বের করতে লগ, তাহলে আমরা এখানে একটি সূত্রের সহায়তা নিব, লগের ব্যবহার। আবার এখানে আমি একটু লিখে রাখি, লগ এর ব্যবহার, লগের ব্যবহারটা আমরা এখানে শিখে ফেলি এই এক অঙ্কের মধ্যে, লগের ব্যবহার। আচ্ছা, তবে লগের ব্যবহার করতে গেলে আমাদের একটি সূত্রের সহায়তা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি কি সূত্র নিব? যেহেতু আগে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম আগের ক্লাসে যে মিশ্র নগদ প্রবাহ, এককালীন নগদ প্রবাহ, অ্যানুইটি নগদ প্রবাহ, তো এখানে আমাদের কোন সূত্র বসবে? যেহেতু এখানে একটা অ্যামাউন্ট মিশ্র হওয়ার কোনো সুযোগই নাই, তাহলে আমার সামনে থাকলো এককালীন অথবা অ্যানুইটি।
অ্যানুইটি হতে গেলে আমাদের সমপরিমাণ অর্থ একাধিকবার জমা বা প্রাপ্তি ঘটতে হবে। এখানে একবারে সে 1000 টাকা জমা দিয়েছে, 3 বছর পর সে 1331 টাকা পেয়েছে। তার মানে এখানে জমার কাজটা ঘটেছে একবার, তাহলে এককালীনের সূত্র বসবে। তাহলে এখন তুমি আবার বলতে পারো যে এককালীনের সূত্র তো আমার ভবিষ্যৎ মূল্যের সূত্র আছে, আবার বর্তমান মূল্যের সূত্র আছে, আমি কোনটাই ব্যবহার করব? উত্তর হচ্ছে তুমি যেটাই ব্যবহার করো একই রেজাল্ট আসবে। ফিউচার ভ্যালুর সূত্রটা লিখলে এটা, আর প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা তুমি যদি লিখো তাহলে হবে তোমার এইটা, এবং একই রেজাল্ট আসবে, কারণ পরিমাণ তো আমার সেম। ওকে, তাহলে আমরা এখন মান বসাই। ভবিষ্যৎ মূল্য হচ্ছে 1331, বর্তমান মূল্য হলো 1001 যোগ সুদের হার আমাদের দেয়া নাই, বছর হচ্ছে 3। আচ্ছা, এখন এই 1000 টাকা সমান চিহ্নের ডান পাশে গুণরত অবস্থায় আছে, এটা যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে 3। অর্থাৎ 1000 টাকা সমান চিহ্নের এক পাশে যদি গুণ থাকে তাহলে আরেক পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটু উপরে চলে আসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এখন 1331কে আমি যদি 1000 দিয়ে ভাগ দিই, একটু ক্যালকুলেটরে ব্যবহার করবা এখানে। 1331কে 1000 দিয়ে ভাগ দিলে 1.331 সমান এখানে 1 যোগ সুদের হার আই পাওয়ার 3। আচ্ছা, এখন আমি যেটা বের করব, যেহেতু এখানে আই যেটা সেটা বের করব, আইটা যেটা আছে এটা বাম দিকে রাখলে আমার হিসাবে সুবিধা হবে। এর জন্য আমি নিয়ে আসছি, না এনেও অঙ্ক করা যায়, কিন্তু নিয়ে আসলে তোমার অঙ্কটা ইজি হয়ে যায়, ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এখন দেখো, আমি যদি সুদের হারটা বের করতে চাই তাহলে আমার এই পাওয়ারে যে 3 রয়েছে এটাকে আমার সরাতে হবে। তো এটাকে কয়েকভাবে সরানো যেতে পারে, যেমন আমি যদি লগ নেই উভয় দিকে, 1 যোগ আই পাওয়ার 3 ইকুয়াল টু লগ 1.331, উভয় দিকে লগ নিয়ে পাই, তুমি ডান দিকে লিখে দিতে পারো উভয় দিকে লগ নিয়ে, উভয় দিকে লগ নিয়ে আমরা এটা পেলাম। আচ্ছা, এখন লগারিদমের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এটা হচ্ছে লগ, এই যেই লগের পাশে আমি যে অংশটা, এই যে আমি ব্র্যাকেটে গোল দাগ দিয়ে লিখলাম, এটা হচ্ছে তোমার নাম্বার, এদিকে কিছু থাকলে এটা বেজ, নাম্বারের উপরে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে লগ বেজ, মাঝের নাম্বার, উপরে পাওয়ার। বেজ এখানে কিছু নাই, না থাকলে আমরা বেজ 10 ধরতে পারি, বেজ ই ধরতে পারি, অথবা বেজ আমি কিছুই ধরলাম না, কারণ এদিকে বেজ আমি যা নিব এদিকেও বেজ তাই নিতে হবে, যার ফলে বেজ না নিলেও আমার কোনো সমস্যা হবে না। লগারিদমের সূত্রের নিয়ম হচ্ছে লগের পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে 3 সামনে চলে আসছে, আর বাকি যা আছে সেটা আমি লিখে রাখলাম। ওকে, আচ্ছা, এখন এখানে একটু বিষয় খেয়াল করো, দেখো 3, তারপরে 3 একটা সংখ্যা, লগ, আবার এই ব্র্যাকেটে আরেকটা অংশ, তাহলে এখানে দেখো 1 2 3টা অংশ। তুমি সবসময় মনে রাখবা এই লগের আগে যে সংখ্যা প্রতীক যাই থাকুক না কেন, এটার পরে আর লগের আগে এই গুণ চিহ্ন আছে, মনে রাখতে হবে। আর এখানে কিন্তু লগ এত, লগ 1 যোগ আই, তাহলে এই 3 যেহেতু এই লগের সাথে গুণ আছে, আমি এই 3কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এদিকে থেকে গেল তোমার এটা, আর এই 3টা ওই পাশে গিয়ে গুণটা ভাগ হয়ে গেল, এই এরকম হয়ে গেছে। এখন আমার ক্যালকুলেটর লাগবে, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে একটু ভালো হয়, তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, সেটা হচ্ছে এই লগ 1.3 ক্যালকুলেটর নিবা, নিয়ে প্রথমে LOG লগ যে বাটনটা রয়েছে সেটা চাপ দিবা, দেওয়ার পর স্ক্রিনে লগ লেখা উঠবে, তারপর লিখবা 1.331, লিখে সমান চিহ্ন দিবা, দেওয়ার পর এখানে একটা মান আসবে, আসার পর সেটাকে 3 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর এখানে আরেকটি মান আসবে, আর এই পাশে আমি লিখব লগ 1 যোগ আই, এই পাশে একটি মান আসবে। আবার বলি, এটা সবাই বুঝতে পেরেছো কিনা, আবার খেয়াল করো, এখান থেকে নাকি আরো আগে থেকে, আরো আগে থেকে উভয় দিকে লগ নিলাম, লগের পাওয়ার সামনে আসছে, সামনে যে পাওয়ারটা সামনে আসছে এটা গুণ আছে, ওই পাশে নিলে ভাগ হয়ে গেল। সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে,
প্রথমে তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর লগ বাটন চাপ দিবা, দিয়ে স্ক্রিনে দেখবা লগ লেখা উঠবে, তারপর তুমি লিখবা 1.331 লিখে সমান চিহ্ন দিবা। আর কারো কারো ক্যালকুলেটরে লগ লেখার পর এরকম একটা ব্র্যাকেট চলে আসবে, একটা ব্র্যাকেটে লিখবা 1.331 লিখে ব্র্যাকেট ক্লোজ করবা, করে সমান চিহ্ন দিবা, একটা রেজাল্ট সংখ্যা আসবে, সেই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করবা, ভাগ করলে একটা মান আসবে, এই মানটা এখানে লিখে ফেললাম। আচ্ছা, ফেলার পর এখন যেহেতু আয়ের মান বের করব, আমি লগ সরাইতে হবে, তাহলে আমি লগটাকে সরিয়ে বাম দিক থেকে ডান দিকে নিব। বাম দিকের লগ ডান দিকে নিলে তার নাম হয় এন্টিলগ। এন্টিলগ লিখে এই যে মানটা এখানে ছিল এই মানটা আমি বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, বসে দেওয়ার পর আবারও আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। আমি এটা নিচে না দেখে পাশে দেখাই এখন। আচ্ছা, তাহলে আমার বাম দিকে আছে 1 যোগ আই আর ডান দিকে এন্টিলগ। আচ্ছা, এখন এন্টিলগ কিভাবে পাবা? সায়েন্টিফিক ক্যালকুলেটর কারো হাতে থাকলে নিজেই করতে পারো, হাতে না থাকলে আমার কথাটা তুমি শোনো এবং খাতায় লিখে রাখো। আমি স্টেপটা বলে দিচ্ছি। ক্যালকুলেটরে তুমি শিফট বাটন চাপবা, SHIFT এরকম একটা বাটন আছে দেখবা ক্যালকুলেটরের উপরের বাম দিকে অথবা ডান দিকে। শিফট মানে হচ্ছে যে ক্যালকুলেটরের উপরের বাটনটা নর্মাল, আর শিফট দিলে নিচের অংশটা কাজ করবে। তাহলে এই শিফট লগ দিলে তখন হয়ে যাবে এন্টিলগ। তাহলে প্রথমে শিফট, তারপর লগ বাটন, তাহলে আবার বলি শিফট লগ চাপ দিলে হয়ে গেল এন্টিলগ। এখন এই মানটা, যে মানটা এখানে বের হয়েছিল সেই মান এই ড্যাশ ড্যাশ দিয়ে রাখলাম, যেহেতু আমরা মানটা আমি বের করি নাই এখন এই মানটা। তারপর সমান চিহ্ন চাপ দিবে। তাহলে 4 বাটন, এক শিফট লগ, যে মানের এন্টিলগ বের করব সে মানটি ক্যালকুলেটরে লিখতে হবে, লিখে সমান চিহ্নের যে বাটনটা সেটা চাপ দিলে আমার রেজাল্টটা চলে আসবে এখানে। তাহলে এই রেজাল্টটা আমি লিখে ফেললাম, ধরো 1.10 বা সামথিং এরকম হবে। কারো কিরকম আসছে কিনা, কারো যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে একটু করে দেখতে পারো, বা কারো 0.09 হইতে পারে, বা 1.1011 এরকম হইতে পারে। আমরা 2 ঘর নিলাম আমি। আচ্ছা, অথবা এই যে এখানে যে 1 আছে, হ্যাঁ, এই 1টা আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে বাম দিকে থাকলো আই, এই 1টা এদিকে যোগ আছে, তাহলে ওই পাশে গিয়ে হয়ে গেল বিয়োগ। তাহলে এখন 1.10 থেকে 1 চলে গেলে থাকলো 0.10, অতএব আই 0.10 মানে হচ্ছে 10%। তাহলে সুদের হার হচ্ছে আমাদের 10%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে একই অঙ্ক আমরা রুল 69, রুল 72 এবং এন্টিলগ ব্যবহার করেও তৈরি করতে পারি। তো এটাতে ক্যালকুলেশনে কারো সমস্যা আছে কিনা দেখি আমি একটু, প্রশ্ন কারো আছে কিনা। 1.009, গুড। এটা কে লিখছো? মায়শারা আসমা, থ্যাংক ইউ। 1.099, 1.099 মানেই হচ্ছে 1.10 নেওয়া যায়, অথবা তুমি যদি 1.099 নাও তাহলে 0.99% হবে, তার মানে 10%। 9% আর 10% একই, রাউন্ড ফিগারে আমরা 10% নিয়ে নিলাম। গুড, এই মেটার ক্যালকুলেশন ওকে আছে, যাক, এটা তাহলে আমরা নিশ্চিত হলাম। লেখাগুলো আরেকটু বড় হলে ভালো হবে স্যার, না? আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, লেখাগুলো আরেকটু বড়। আসলে বোর্ডটাতে মানে অঙ্ক তো মানে পুরাটা অঙ্ক না দেখাতে পারলে ভালো বোঝানো যায় না। তো তুমি একটু চেষ্টা করো যে আমি যখন মুখে বলি তখন তুমি যদি সাথে সাথে লিখে নাও, বোর্ডের লেখাটা একটু অস্পষ্ট হলেও তুমি আশা করি বুঝবা। তো এই ক্যালকুলেশনটা দেখলাম যেহেতু একটা স্টুডেন্ট পেরেছে, আশা করি অন্যরাও পারবে। তারপরেও আমি আবারও একটু ক্যালকুলেশনটা বলে দেই যে যখন আমি সুদের হার বের করব তখন উভয় দিকে আমি লগ দিব, তাহলে পাওয়ার 3 চলে আসলো, 3টা সামনে আসে, লগারিদমের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে, এই পাওয়ার যে সামনেটা চলে আসছে এটা গুণরত অবস্থায় আছে, ওই পাশে নিলে ভাগ হবে। তারপর ক্যালকুলেটরে লগ 1.33 মান বের করে তাকে 3 দিয়ে ভাগ করলে একটা মান আসবে, এই বাম দিকের লগ ডান দিকে নিলে সেটা হয়ে যাবে এন্টিলগ। তারপরে এন্টিলগ বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটরে শিফট লগ, তারপরে যে মানের এন্টিলগ বের করব সে মানটা লিখতে হবে এবং সমান চিহ্ন চাপতে হবে, চাপ দিলে 1.099 অথবা 1.10 হয়ে যাবে।
তারপর এই 1টা ডান দিকে নিলে এদিকে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1.10 থেকে 1 চলে গেলে 0.10 মানেই হচ্ছে 10%। তাহলে এইভাবে আমরা সুদের হার বের করতে পারি। আচ্ছা, এখন এই অঙ্কটায় এখন যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার এই অঙ্কটা তো আমার সুদের হার দেয়া ছিল না, এখন আমি চাচ্ছি এই সেম অঙ্ক সময় দেয়া নাই, ওই ক্ষেত্রে আমরা কিভাবে করব? ওকে, আবার খেয়াল করো, মনে করি বর্তমান মূল্য সে টাকা জমা দিয়েছিল 1000 টাকা, ভবিষ্যতে সে পাবে হচ্ছে 1331 টাকা, আর মনে করি সুদের হার 10%, কিন্তু সময় দেয়া নাই। অর্থাৎ আমি বলেছিলাম যে সুদের হার দেয়া থাকলে সময় বের করতে হবে, অথবা সময় দেয়া থাকলে সুদের হার বের করতে হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে এখন আমরা সময় বের করব। তাহলে আমি একটু বড় করে লেখার চেষ্টা করি। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i পাওয়ার n, এটা হলো আমার সূত্র। ভবিষ্যৎ মূল্য বসায় দেই 1331, বর্তমান মূল্য 1000, 1 যোগ সুদের হার 10% মানে 0.10। তুমি মনে রাখবা, উত্তর যখন লিখবা তখন পার্সেন্টেজে, আর যখন ক্যালকুলেশন করবা দশমিকে রেখে করবা। n এর মান আমরা জানি না, বের করব। এখন এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1331 ভাগ 1000 সমান 1.10 পাওয়ার n। আচ্ছা, এখন বাকিটা আমি ডান দিকে দেখাই। একটু বুঝতে পেরেছ যে এটা সূত্রে মানগুলো বসালাম, এদিকে 1000 গুণ আছে, ওই পাশে এসে ভাগ হয়ে গেল। এখন ওই পাশে চলে যায়, এতটুকু লেখা হয়েছে কিনা। 1331কে 1000 দিয়ে ভাগ করলে আমার হবে 1.331 সমান 1.10 পাওয়ার n। n এর মান আমরা জানি না। এখন যেটার মান বের করবে সেটা বাম দিকে রাখলে আমাদের সুবিধা হবে। তাহলে 1.10 পাওয়ার n ইকুয়াল টু 1.331। আবার উভয় দিকে আমরা লগ নিব, লগ 1.10 পাওয়ার n সমান 1.331। ওই পাশে কি দেখা যায় কি না সেটা তো আমি শিওর না, আমি একটু দেখে নেই। হ্যাঁ, দেখা যায়, কিন্তু লেখাটার একটু বড় হলে ভালো হতো। আচ্ছা, আবার বলি, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করেছি, 1.331 হয়েছে, আর এটা যা ছিল তাই রেখেছি। এটাকে এই পাশে আনছি, এটাকে এই পাশে নিছি, তারপর উভয় দিকে লগ নিছি। এদিকে লগ কই, লগ 1.331, উভয় দিকে লগ নিয়ে পাই। ওকে, তারপর এই পাওয়ার nটা সামনে চলে আসছে, n log 1.10 ইকুয়াল টু লগ 1.331। এবার এই লগের আগের সংখ্যাটা গুণরত অবস্থায় আছে, তাহলে এই n যদি এদিকে রাখি, ওটাকে ওই পাশে নিলে বাম দিকেরটা ওই পাশে যা ভাগ হয়ে গেল লগ 1.10, আর এদিকে হলো লগ 1.331। এখন ক্যালকুলেটর নিবা, নিয়ে লগ 1.331 এই মাঝখানে দাগটা ভাগ চিহ্ন দিবা, আবার ভাগ দিয়ে লিখবা লগ 1.10। লেখার পর সমান চিহ্ন চাপলে আসবে 3, তখন সরাসরি হয়ে যাবে উত্তর 3 বছর। তাহলে এখন সময় সুদের হার বের করাটা তোমাদের জন্য ইজি হয়ে যাওয়ার কথা। আশা করি এটাতে আর সমস্যা হওয়ার কথা না। তারপরে দেখি যে আমাদের কারো সমস্যা রয়েছে কি না। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক করি। এখানে যদি কারো প্রবলেম থেকে থাকে এই অঙ্ক দিয়েই আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা মুছে ফেলি। এটা তো সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে একই অঙ্ক দিয়ে রুল 69 শেখালাম, রুল 72 শিখালাম, সময় বের করার পদ্ধতি দেখালাম, সুদের হার বের করার পদ্ধতি শিখালাম। তো এটা যদি কেউ ক্লিয়ার হতে পারে তার কখনোই সময় সুদের হার বের করা সমস্যা হবে না। আচ্ছা, 2018 সালের আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন একটি এসছে, আমরা ওই প্রশ্নটা একটু সলিউশন করার চেষ্টা করি। আমি পড়ি, তোমরা শুনে লেখার চেষ্টা করো। জনাব আমিরুল সাহেব অবসর ভাতা বাবদ 2 লাখ টাকা পেলেন। তার মানে হচ্ছে আমিরুল সাহেব সে এখন অবসরে গেছেন এখন, এবং যাওয়ার পর সে সাথে সাথে 2 লাখ টাকা এখন সে পেয়েছে আসলে। তাইলে আমরা বলতে পারি যে এখন সে 2 লাখ টাকা পেয়েছে, মানে
প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ, এখন 2 লক্ষ টাকা পেয়েছে। তিনি 5 বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলে পদ্মা ব্যাংক তাকে 3,70,000 টাকা দেওয়ার প্রস্তাব করলে 5 বছর পরে তাকে দিবে 3,70,000। এটা হচ্ছে একটা অপশন আমাদের সামনে। এই অপশনটা হচ্ছে পদ্মা ব্যাংকের অপশন। এই অপশনটা হচ্ছে পদ্মা ব্যাংক। তাহলে আমি এখানে লিখি পদ্মা ব্যাংক, তারা এই অপশন দিয়েছে। এটা আবারও বলি 2018 সালের বোর্ড প্রশ্ন। একজন ব্যক্তি সে আজকে অবসরে গেছেন, অবসরে যাওয়ার ফলে সে 2 লক্ষ টাকা পেয়েছে। আচ্ছা, 2 লক্ষ টাকা সে পদ্মা ব্যাংকে যদি এখন জমা রাখে 5 বছর পরে সে 3,70,000 টাকা পাবে। 5 বছর পরে 3,70,000 টাকা পাবে। এটা লেখাটা ভালো বোঝা যায় না, আমি আবারও লিখি প্রেজেন্ট ভ্যালু, এখন জমা রেখেছে 2 লক্ষ টাকা, এন 5 বছর পর পাবে, তার মানে ভবিষ্যতে পাবে 3,70,000 টাকা। এটা হচ্ছে পদ্মা ব্যাংকের অপশন। ওকে, আবার আরেকটি ব্যাংক রয়েছে অন্যদিকে, রূপসা ব্যাংক। আরেকটি ব্যাংক আমাদের তথ্য আছে, ওই ব্যাংকের নাম হলো রূপসা ব্যাংক। এ ব্যাংক, বি ব্যাংক, এরকম এবিসি ব্যাংক, XYZ ব্যাংক, নাম যেটাই হোক এটা সমস্যা না। রূপসা ব্যাংক কি করছে? অন্যদিকে রূপসা ব্যাংক 8 বছরের জন্য জমা রাখলে রূপসা ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করে। 8 বছরের জন্য জমা রাখলে ভবিষ্যতে তাকে দিবে 5 লক্ষ টাকা। তাইলে জমাটা কিন্তু ওই 2 লক্ষ টাকায়, তার মানে এখানেও প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা। এই হচ্ছে আমার উদ্দীপকের ব্যাখ্যাটা হচ্ছে এরকম। এই আমি এটা একটু সাজিয়ে দিলাম। এই হচ্ছে আমার উদ্দীপক। তাহলে এক ব্যক্তি চাকরি থেকে অবসর গ্রহণ করলো আজকে। অবসর গ্রহণ করার পর সে নগদ 2 লক্ষ টাকা পেল। এখন সে চিন্তা করলো এই 2 লক্ষ টাকা সে জমা করবে কোনো ব্যাংকে। সে প্রথমে পদ্মা ব্যাংকে গেল। পদ্মা ব্যাংক তাকে বলল যে আপনি যদি এখন 2 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 5 বছর পর আপনাকে 3,70,000 টাকা দিব। তাহলে এই যে 2 লক্ষ টাকা 5 বছর পর 3,70,000 টাকা হলো, তাইলে তাকে ব্যাংক বেশি দিচ্ছে 1,70,000। তাহলে এটা সুদের হার কত? সুদের হার দেয়া নেই। আবার এদিকে 2 লক্ষ টাকা হয়ে গেল 5 লক্ষ, 3 লক্ষ টাকা বেশি, তাহলে সুদের হার কত? এটাও দেয়া নাই। দেখো, অঙ্ক না করে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে মনে হয় যে এটা বেশি দিচ্ছে, কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করো, এটা 5 বছর, এটা 8 বছর, তার মানে এখানে কিন্তু সময়টা বেশি চলে আসছে। তাহলে সুদের হার কত সেটা এখানে দেয়া নাই আমাদের। ওকে, আমরা এটা ক্যালকুলেশন করব। ক নাম্বার প্রশ্ন হচ্ছে অর্থের সময় মূল্য কি? তাহলে তোমরা সবাই জানো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। খ নাম্বার 72 বিধি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই আজকে আমি যেটা পড়িয়েছি 72 বিধি, সেটা 72 বিধি হলো দ্রুততার সাথে সময় অথবা সুদের হার বের করার একটি আনুমানিক ও গতানুগতিক পদ্ধতি হচ্ছে 72 বিধি। এটির মাধ্যমে আমাদের একটা সাময়িকভাবে দ্রুততার সাথে একটি ফলাফল দেয়, কিন্তু এটার গাণিতিক গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে কম। ওকে, গ নাম্বার উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার কত? এই পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার কত? গ নাম্বার সুদের হার আই সমান হোয়াট? এখন আমরা এটার সলিউশন করব। তাহলে প্রথমে দেখো, আমি আগে অঙ্কটা করেছিলাম ভবিষ্যৎ মূল্য দিয়ে, এখন আমি ইচ্ছা করে তোমাকে বর্তমান মূল্যের সূত্রটা দিয়ে করাই, তাহলে তোমার দুইভাবে শেখা হয়ে যাচ্ছে। এই হলো আমার সূত্র। এখন আমি মান বসাবো। বর্তমানে জমা দিব 2 লক্ষ টাকা, ভবিষ্যতে জমা দিব 3,70,000 টাকা। সুদের হার দেয়া নাই, বছর হচ্ছে 5 বছর। তাহলে আমি এখন আড়াআড়ি গুণ দিব। আড়াআড়ি গুণ বলতে 2 লক্ষ গুণ এই 1 প্লাস আই, তাইলে 2 লক্ষ 1 যোগ আই পাওয়ার হচ্ছে 5 সমান 3,70,000। অর্থাৎ আড়াআড়ি গুণ এটা, তার মানে 2 লাখের নিচে মনে মনে ধরতে হবে 1 আছে। তাহলে কি হচ্ছে 2 লক্ষ গুণ 1 প্লাস আই তার পাওয়ার এন, আর 1 গুণ 3,70,000। ওকে, আচ্ছা, এখন এই 2 লক্ষ দিকে বাম দিকে গুণ আছে, এটাকে ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিলে ভাগ হয়ে যাবে,
তাহলে 2 লক্ষ ভাগ হয়ে গেল উপরে 3,70,000। তাহলে 1 যোগ আই পাওয়ার 5 ইকুয়াল টু 3,70,000কে আমরা যদি 2 লক্ষ দিয়ে ভাগ দেই, ক্যালকুলেটরে ভাগ দিব, আমি একটু সময় বাঁচানোর জন্য দ্রুত লিখে ফেলি, 1.85 হয়ে যাবে। হ্যাঁ, 1.85। তারপর আমি এখানে চলে আসি, এই পাশটায় খেয়াল করো, এটার পরে এই পাশে আসছি। আচ্ছা, এখন আমি উভয় দিকে লগ নিব। লগ 1 যোগ আই পাওয়ার 5 ইকুয়াল টু লগ 1.85। ওকে, এখন নিয়ম অনুযায়ী পাওয়ার সামনে আসবে, তাহলে 5 লগ 1 প্লাস আই ইকুয়াল টু লগ 1 যোগ 8 5। এবার আবার আগের মতো যাদের কাছে ক্যালকুলেটর রয়েছে তারা খুব দ্রুত করে ফেলতে পারবে। লগ 1 যোগ আই সমান লগ 1 যোগ 8 5 ভাগ 5। এবার আবার ক্যালকুলেটরে লিখবে লগ 1.85 সমান দিয়ে যেটা হয় ভাগ 5। ভাগ 5 ভাগ 5 করলে যেটা আসবে, আবার মতো তোমরা বের করে ফেললে, এটা তো বের করা আগেই শিখিয়ে রেখেছি, ক্যালকুলেটর থাকলে হলো। তারপর 1 যোগ আই, এই লগটা ওই পাশে গেলে হয়ে যাবে আবার আগের মতো এন্টি লগ এই মান। এন্টি লগ বের করার নিয়ম আগে শিখিয়েছিলাম, শিফট লগ তারপরে এই মান সমান দিলে তোমার যেটা আসবে আমি সরাসরি বসায় দিব। সরাসরি বসাইলে হয় তোমার 1.1309। আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম 1.1309। এখন এই পাশের ওই পাশে চলে যায়, এদিক থেকে হয়তো দেখা যাবে কি না। এই যে, তাহলে এন্টিলগের মান করলাম 1। আমি আবার এই পাশে লিখি 1 যোগ আই সমান 1 যোগ 1309। এন্টিলগ বের করলে এটা আসছে। এখন এই +1টা ওই পাশে যদি আমি নিয়ে যাই, তাহলে 1 যোগ 1309 বিয়োগ 1, তাহলে অতএব আই সমান 0.1309। তাহলে 1309কে আমি যদি পার্সেন্টেজে নেই, তাহলে 100 দিয়ে গুণ করলে 13.09%। ওকে, তাহলে এটা আমরা সুদের হার বের করা আগেও শিখলাম। আরেকটা অঙ্ক তোমাকে দেখালাম, দুইভাবে বের করা যায় আসলে। 13.09%। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাতে আশা করি সমস্যা নাই, 13.09% এটা বের করতে পারছো। তাহলে লগ এন্টিলগের ব্যবহারটা আশা করি শিখে ফেলতে পেরেছো। তো ক্যালকুলেটরে কিভাবে লগ বের করতে হয়, ওই সায়েন্টিফিক ক্যালকুলেটরে প্রথমে তোমার ক্যালকুলেটরটা স্টার্ট করে তোমার LOG লগ বাটনে ক্লিক করতে হবে, তাহলে ডিসপ্লেতে লগ লেখাটি উঠবে। তারপর যে মানটির লগ বের করবা সেই মানটি লিখবা, তারপর সমান চিহ্ন দিবা, দেখবে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটাই হচ্ছে লগ এত এর মান। তো এখন আমি যখন আবার এটাকে কিছু দিয়ে ভাগ দিব, যেমন এখানে আমরা 5 দিয়ে ভাগ দিব, তখন ওই মানটাকে ডাইরেক্ট ভাগ 5 দিলে এখানে মান পাবো। তারপর আমি এন্টিলগ যখন বের করব তখন লিখবো শিফট লগ, যে মানটার এন্টিলগ বের করব সেই মান এবং সমান চিহ্ন, তাহলে তুমি এটা পেয়ে যাবা। তারপরে এই 1টা বাম দিকে আছে, ওই পাশে নিলে বা ডান দিকে নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে 1.1309 থেকে 1 বিয়োগ দিলে 0.1309, আর পার্সেন্টেজে নিলে 13.09%। ওকে, আচ্ছা। আর ঘ নাম্বার বলছে যে, এটা গ নাম্বার উত্তর, ঘ নাম্বার বলছে জনাব আমিরুল সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। তাহলে তুমি যেহেতু গ নাম্বারে একটা সুদের হার বের করছো, এখন আমরা ঘ নাম্বারে রূপসা ব্যাংকের সুদের হার বের করে ফেলবো। এটা করি আমি এই সূত্রে, তাহলে দুইটাই শেখানো হয়ে যায়। তাহলে ভবিষ্যতে পাবে হচ্ছে 5 লাখ, বর্তমানে পাবে 2 লাখ, বর্তমানে দিবে 2 লাখ, 1 যোগ সুদের হার দেয়া নাই, বছর হচ্ছে এটা 8। তাহলে আবার ক্যালকুলেশন আগের মতো, 2 লাখ ডান দিকে গুণ আছে, বাম দিকে নিয়ে আসলে ভাগ হয়ে গেছে, 1 যোগ আই পাওয়ার 8। 5 লাখকে 2 লাখ দিয়ে ভাগ দিলে 2.5 ইকুয়াল টু 1 প্লাস আই পাওয়ার 8। এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে ডাইরেক্ট লগও বসায় দিতে পারি, 1 প্লাস আই পাওয়ার 8 ইকুয়াল টু লগ 2.5।
তারপর 8 এটা পাওয়ারে আছে, এটা সামনে চলে আসবে, তাহলে 8 log 1 প্লাস আই সমান log 2.5। একই নিয়ম সেম, এই লগটা এইটা আবার ওই পাশে চলে যাবে, ভাগ হবে, এই লগ ওই পাশে গেলে এন্টি লগ হয়ে যাবে, সেম নিয়ম। আমি সময় নষ্ট না করে ডাইরেক্ট রেজাল্টটা লিখে ফেলি, 12.14, 12.14%। এই উত্তরটা কার বের হয় দেখতে পারো। আচ্ছা, তোমরা এটা পরবর্তীতে বের করো, আমি নিয়মটা তো শিখিয়ে দিয়েছি, এটা তোমার জন্য হোমওয়ার্ক বলতে পারো। বাসায় তুমি ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করবে যে এই অঙ্কটা 12.14% এসছে কিনা। এখন মন্তব্যতে চলে আসি যে কোন ব্যাংকে তার টাকা জমা রাখা লাভবান হবে। পদ্মা ব্যাংকের সুদের হার ছিল 13.09, রূপসা ব্যাংকের সুদের হার 12.14। যেই ব্যাংকে টাকা জমা রাখলে সুদ বেশি পাওয়া যায় সেই ব্যাংকেই আমরা টাকা জমা রাখবো। তাহলে কোন ব্যাংকে বেশি? তাহলে প্রথমটা, তার মানে পদ্মা ব্যাংক। তাহলে মিস্টার যে ব্যক্তি উনি আমিরুল সাহেব, তার পদ্মা ব্যাংকে টাকা জমা রাখা লাভবান হবে, কারণ পদ্মা ব্যাংকের সুদের হার বেশি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে যে বলেছিলাম আমরা দুইটা বিষয়ে আজকে শিখব। একটা আমরা এটা কমপ্লিট করলাম যে কিভাবে সময় অথবা সুদের হার নির্ণয় করা হয়। আচ্ছা, কখনো কখনো এই প্রশ্নটাকে এইভাবেও করে, যেটা শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না যে আসলে এখানে বর্তমান মূল্য কোনটা, ভবিষ্যৎ মূল্য কোনটা। একটু মনোযোগ দিয়ে শোনো। এরকম বললো যে মিস্টার এক্স একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এখন ব্যাংকে জমা রেখে 5 বছর পর তার দ্বিগুণ পরিমাণ অর্থ পাবে, সুদের হার কত? প্রশ্ন আবার বলি, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। মিস্টার এক্স অথবা তুমি আজকে কিছু পরিমাণ অর্থ জমা রাখলে 5 বছর পর তার দ্বিগুণ পরিমাণ অর্থ পাবে, তখন তোমার সুদের হার কত? তাহলে এখন কিছু জমা রাখলে, কিছু কত এটা দেয়া নাই, তখন তোমাকে ধরে নিতে হবে যে এখন জমা রাখলাম 100 টাকা। এখন তুমি বলতে পারো যে স্যার আমি 100 কেন, আমি 5 লাখ টাকাও জমা রাখতে পারি। ওকে, তাহলে তুমি 5 লাখ দিবা। আবার কেউ বললো আমি টাকা নয়, এটাকে এক্স দিতে পারি, কোনো সমস্যা নাই, এক্সও লিখতে পারো। তাহলে বলছে যে 5 বছর পর, তাহলে বছর 5 দ্বিগুণ হবে, তাহলে ভবিষ্যৎ মূল্য 100 টাকার দ্বিগুণ, তাহলে 100 গুণ 2, তাহলে ফিউচার ভ্যালু 200 টাকা। সুদের হার কত দেয়া নাই। এখন এই আবার আগের মতো ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সূত্রে বসিয়ে তুমি সুদের হার বের করতে পারো। অথবা এমন হইতে পারে আয়ের মান আছে, সময় দেয়া নাই, সেম অঙ্ক। অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, পরীক্ষায় যত কঠিন প্রশ্ন করুক তুমি অবশ্যই উত্তর দিতে পারবা। তার মানে তুমি যেটাই করবা মুখস্থ না, তোমার কনসেপ্টে ক্লিয়ার করতে হবে যে আসলে আমি এই অঙ্কের মূল ভেতরের রহস্য যদি বুঝতে পারি, অর্থাৎ যত ঘুরিয়ে প্রশ্ন করুক অঙ্ক তোমার কখনোই মিস হবে না। তাহলে আমাদের আজকের যে পড়া ছিল তার প্রথম অংশ শেষ করলাম। দেখো, আরেকটা অংশ আমার আজকের পড়ার মধ্যে রয়ে গেছে, আমরা একটু সময় নেই আরেকটু। এটা হচ্ছে, দেখি 5 মিনিটে শেষ করব। ঋণ পরিশোধকরণ তালিকা। ঋণ পরিশোধকরণ তালিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খাতায় লিখো, ঋণ পরিশোধকরণ তালিকা। ইংরেজিতে বলা হয় ঋণের ইংরেজি লোন, পরিশোধকরণ অ্যামortization, তালিকা স্ক্যাজুয়াল। তাহলে এটাকে ইংরেজিতে আমরা বলবো লোন অ্যামortization স্ক্যাজুয়াল, ঋণ পরিশোধকরণ তালিকা। এখন তুমি বলতে পারো যে এটা সংজ্ঞাটা আমি আগে জানতে চাচ্ছি। তাহলে সংজ্ঞাটা জানতে গেলে আমি তোমাকে এইভাবে যদি শিখাই তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, যে তালিকার সাহায্যে, খেয়াল করো বা খাতায় লিখে ফেলো, যে তালিকার সাহায্যে, এই যে দেখো বিভিন্ন বছরে, এটা মনে করি বছর, বিভিন্ন বছর মনে করি 1 2 3 4 5 বছর, বিভিন্ন বছরে শুরুতে ঋণের পরিমাণ, শুরুতে ঋণ, কিস্তির পরিমাণ, ঋণের কিস্তির পরিমাণ। একটু হয়তো লেখাটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু তুমি শুনে লেখার চেষ্টা করো। যে তালিকার সাহায্যে বছরের শুরুতে, যে তালিকা বিভিন্ন বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল পরিশোধের পরিমাণ এবং বকেয়া ঋণের পরিমাণ
দেখানো হয় সেই তালিকাকে ঋণ পরিশোধকরণ তালিকা বলে। লিখতে পারছো কিনা দরকার হয় আবার শুনে লেখো। যে তালিকার সাহায্যে বিভিন্ন বছরে শুরুতে ঋণের পরিমাণ, ঋণের কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসল পরিশোধের পরিমাণ এবং বছর শেষে বকেয়া ঋণের পরিমাণ দেখানো হয় সেই তালিকাকে ঋণ পরিশোধকরণ তালিকা বলে। তাহলে দেখো সংজ্ঞাও শিখে ফেললাম, তার সাথে আমার তালিকাটাও শিখে ফেললাম। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে দেখিয়ে ফেলতে পারবো, খুব ইজি একটা অঙ্ক আমি নেই। জনাবাতিক আইএফআইসি ব্যাংকে 5 বছরের জন্য 15% হার সুদে 3,35,220 টাকা ঋণ নিয়েছে। তাহলে এক ব্যক্তি সে করলো কি, 5 বছরের জন্য ঋণ নিছে। 5 বছরের জন্য ঋণ নিয়েছে। এখন কত টাকা ঋণ নিল? 3,35,220, 3,35,220 টাকা ঋণ নিল। 15% হার সুদ, তাহলে সুদের হার আয় 15%। এখন ঋণ পরিশোধকরণ তালিকায় দেখাও তার শুরুতে ঋণের পরিমাণ কত, কিস্তির পরিমাণ কত, বকেয়া ঋণের পরিমাণ কত। ওকে, লিখতে পারছো কিনা? তাহলে 5 বছরের জন্য, তাহলে আমরা এই যে 5 বছরের জন্য এর মানে কি, এখানে দেয়া আছে এন এর মান 5, ঋণ নিছে 3,35,220, তার মানে এখন ঋণ নিছে 3,35,220 টাকা, যেখানে সুদের হার আয়, সুদের হার কত পার্সেন্ট? 15%। এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এখন বলছে এই তালিকা তৈরি করতে, মনে রাখবা তালিকা তৈরি করার আগে একটা কাজ আমাকে করে নিতে হয়। কি কাজ? এই যে আমি লিখে দিচ্ছি, এই কাজটা করে নিতে হবে। ঋণের কিস্তি কত টাকা, ঋণের কিস্তি কত টাকা সেটা বের করে নিতে হবে। তাহলে কিস্তির কথা যেহেতু আসছে, আমি কিস্তি কিভাবে বের করব? আগে আমরা শিখেছিলাম আগের ক্লাসটাতে কিস্তি মানে অ্যানুইটি। তাহলে এই যে বর্তমানে যেহেতু ঋণ নিয়েছি, তাহলে আমি এই যে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু বছরের শুরু বা শেষ উল্লেখ নাই, ধরে নিতে হবে শেষ, এটা সূত্র ব্যবহার করব। 1 - 1 / 1 + i তার পাওয়ার n ভাগ i, এই সূত্র ব্যবহার করলাম। এই সূত্রের মধ্যে আমি এই যে প্রেজেন্ট ভ্যালুর জায়গায় লিখব 3,35,220, এর মান আমার দেয়া নাই, এখানে যা আছে আমি লিখে ফেলি। 1 - 1, 1 যোগ সুদের হার 0.15, পাওয়ার কয় বছর? 5 বছরের জন্য, ভাগ 0.15। এটা আগের ক্লাসে করেছি, এর জন্য আমি শর্টকাট এটা করলাম। অর্থাৎ এই সূত্রে আমি মান বসালাম, এর মান আমরা জানি না, ক্যালকুলেটরে এটার মান বের করে এটাকে ওই পাশে আনলে ভাগ দিব, ভাগ দিলে আমার এর মান চলে আসবে। আমি এর মানটা এখান থেকে নিয়ে নেই, এর মানে 1 লক্ষ টাকা বের হয়েছে, একটু কম বেশি হতে পারে, রাউন্ড ফিগারে নিয়ে নিবা 1 লক্ষ। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ কিস্তির পরিমাণ নির্ণয়। কিস্তির পরিমাণ নির্ণয় করলাম প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সাহায্যে। কিস্তি হচ্ছে আমার 1 লাখ। তোমার প্রথম কাজই হচ্ছে টেবিলের মধ্যে এই কিস্তির পরিমাণটা তুমি বসায় দিবা, এবং কিস্তি প্রতি বছর সমান, প্রতি বছর সমান। এই যে আমার 5 বছরে 5 লক্ষ টাকা, 1 লাখ 1 লাখ করে 5 বছরে 5 লক্ষ টাকা আমি বসিয়ে দিলাম। এখন কোনো শিক্ষার্থীর প্রশ্ন হতে পারে যে স্যার আমি ঋণ নিয়েছি এখন 3,35,220, কিন্তু আমি 5 বছরে পরিশোধ করছি 5 লক্ষ টাকা, কেন? এর কারণই হচ্ছে এই 3,35,220 টাকার অতিরিক্ত 5 লক্ষ টাকা পর্যন্ত বাকি টাকাটা হচ্ছে সুদ। তাহলে প্রতি বছর এই কিস্তির মধ্যে সুদ যুক্ত আছে। তাহলে কত টাকা সুদ যুক্ত আছে সেটা এখানে বসবে, আর কত টাকা আসল পরিশোধ হচ্ছে এখানে বসবে, আর প্রতি বছর শেষে বকেয়া ঋণটা সেখানে বসবে। তাহলে শুরুতে ঋণে আসি, শুরুতে ঋণ নিছি কত? 3,35,220। আচ্ছা, তাহলে 3,35,220, এটার উপর এই যে সুদের হার যে 15% আছে, 15% যদি আমি নেই, ক্যালকুলেটরে লিখবা 3,35,220 গুণ 15%, আমি নিয়ে নেই ডাইরেক্টলি। 15% হচ্ছে 50,283, 50,283 টাকা। এই কিস্তিটার মধ্যে মনে রাখবা সুদ আসল দুইটাই আছে। তাহলে আমি কিস্তি থেকে যদি সুদ বাদ দিই তাহলে আসল পাবো, তাহলে সুদ বাদ দিলে আসল পাবো 49,717। তাহলে কিভাবে পেলাম? কিস্তি থেকে সুদ বিয়োগ, এই যে এই কিস্তিটার মধ্যে সুদ আসল দুইটাই আছে, এটা লিখে রাখতে হবে, পরে কিন্তু ভুলে গেলে আর পারবা না।
আবার আমি আরো ইজি করে তোমাকে লিখে দেই, কিস্তিটা হলো সুদ আসল, সুদ যোগ আসল, আর এটা হলো আমার শুধু সুদ, আর এই কলাম হলো আসল। তাহলে আমি সুদ আসল থেকে মানে কিস্তি থেকে সুদ, এই যে সুদ যদি বিয়োগ দেই তাহলে আমার আসল থাকলো। তার মানে আমি 3,35,220 টাকা থেকে আসল পরিশোধ হয়েছে আমার এইটা, তাহলে এটা থেকে এইটা বিয়োগ করলে বকেয়া ঋণ হবে 2,85,503, 2,85,503 টাকা প্রথম বছর শেষে বকেয়া থাকবে। সরি, তাহলে দেখা গেল ঋণ নিলে প্রথম বছরে আমি কিস্তি বেশি দিচ্ছি বা সুদও কিন্তু বেশি। ঋণ যত পরিশোধ হইতে থাকবে সুদের পরিমাণ তত হ্রাস পেতে থাকবে। প্রথম বছর শেষে যেটা বকেয়া, দ্বিতীয় বছরের শুরুতে সেটা শুরুতে ঋণ। আবার এই শুরুতে ঋণের উপর 15% সুদ ধরলে আসবে 42,825। এই আবার সুদ আসল মানে কিস্তি থেকে 1 লাখ থেকে 42,800, 57,175, 57,175 টাকা হবে আসল। তার মানে এই যে শুরুতে ঋণ ছিল 2,85,503, তার থেকে 57,175 বিয়োগ দিলে পাবো 2,28,328। এটা আবার তৃতীয় বছরের শুরুতে নিয়ে আসি 2,28,328। এটার উপর 15% হারে সুদ হবে 34,249। এবার 1 লাখ থেকে 34,249, 65,751। আবার এই শুরুতে ঋণ থেকে আমি এই আসল যদি বিয়োগ দিই তাহলে থাকবে তোমার 1,62,577। এটা আবার চতুর্থ বছরের শুরুতে ঋণ 1,62,577, তার 15% তোমার সুদ হবে 24,387। 1 লাখ থেকে 24,300, 75,613। তারপর আবার 1,62,577 থেকে বিয়োগ দিলে 86,964। এটা আবার পঞ্চম বছরে 86,964, তার 15% সুদ হলো 13,036। 1 লাখ থেকে 13,036 বিয়োগ দিলে অবশ্যই এইটা হইতেই হবে 86,964। তাহলে বকেয়া ঋণ আমার থাকবে না, শূন্য হয়ে যাবে। তাহলে এই যে আমার এই পদ্ধতিটা, এটা লাস্ট আরেকবার বলি, বছরের শুরুতে যে ঋণ তার উপর 15% সুদ, কিস্তি থেকে সুদ বিয়োগ দিলে বাকিটা আসল, তারপরে শুরুতে যে ঋণ ছিল তার থেকে আসল বিয়োগ দিলে বকেয়া, প্রথম বছর শেষে যে বকেয়া রয়েছে সেটা দ্বিতীয় বছরের শুরুতে আবার ঋণ হিসাবে আসবে। এখান থেকে অনুধাবন প্রশ্ন হতে পারে, যেমন ঋণ পরিশোধকরণ তালিকায় সুদের পরিমাণ কি হ্রাস পায় না বৃদ্ধি পায়। এমসিকিউ প্রশ্ন হতে পারে, সুদের পরিমাণ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, আসল পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মনে রাখতে পার, কিস্তি প্রতি বছর সমান আসছে, বকেয়া ঋণ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বছর শেষে বকেয়া শূন্য হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের ঋণ পরিশোধকরণ তালিকা। তো তোমরা বাসায় একটু এটা ক্যালকুলেশন যদি করে ফেলো তাহলে ভালো হয়, কারো প্রশ্ন হয়তো থাকবে। আসলে আজকে আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে গেছে। তো তোমরা আজকে যে জিনিসগুলো পড়ালাম, যে কনসেপ্টগুলো পড়ালাম, আশা করি এগুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো। তাহলে কি শিখলাম? প্রথমে শিখলাম কিভাবে সময় সুদের হার বের করা যায়। সেক্ষেত্রে 69 বিধি, 72 বিধি, লগ, এন্টি লগ, এবং তারপর দেখলাম ঋণ পরিশোধকরণ তালিকার সাহায্যে কিভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। এবং এখান থেকে অঙ্ক যদি তুমি ক্লিয়ারলি বুঝো, তোমার এই অঙ্ক থেকে যত সিকিউ এমসিকিউ আসুক একটাও তোমার মিস হবে না। যত কঠিন যত বড় আসুক তুমি ক্যালকুলেশন ইজিলি করতে পারবা, নিয়ম অবশ্যই পারবা, এবং সহজে বুঝতে পারবা কোন অঙ্কের জন্য কোন সূত্র ব্যবহার হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আবার আরেকটি বিষয় নিয়ে, আরেকটি চ্যাপ্টার নিয়ে বা আরো কিছু কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।